প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি এখন রয়েছি বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র অবস্থিত বড় সর্দার বাড়িতে। এটি প্রায় ৬০০ বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনার এক অনন্য দৃষ্টান্ত। বাড়িটির অন্যতম স্বত্বাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার। ধারণা করা হয় তার নাম অনুসারে এই বাড়িটাকে সর্দার বাড়ি নামে অভিহিত করা হয়। বাড়িটির আয়তন প্রায় ২৭,৪০০ বর্গফুট এবং এখানে মোট ৮৫টি কক্ষ রয়েছে। নিচতলায় ৪৭টি এবং দ্বিতীয় তলায় যথাক্রমে ৩৮টি। তবে কোথাও কোথাও এই বাড়িটার ইতিহাস ভিন্নভাবে লেখা আছে। কারো কারো মতে ১৬ শতকের প্রভাবশালী জমিদার জমিদার বাড়ি এটি। উইকিপিডিয়ার থেকে জানা যায় ১৬শ শতাব্দীর দিকে ২৭,৪০০ বর্গফুট জমির উপর মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা তখনকার অন্যতম প্রভাবশালী ভূঁইয়া নেতা জমিদার ঈশা খাঁ এই বাড়িটি নির্মাণ করেন। তার শাসনামলে বর্তমান সোনারগাঁও এলাকাটি ছিল বাংলার রাজধানী। মূলত এই সোনারগাঁও নামটি তার স্ত্রীর নামানুসারেই নামকরণ করা হয়। ভারত উপমহাদেশ যখন সম্রাট আকবর শাসন করতেন তখন তিনি বাংলায়ও বিজয় লাভ করেন, যার ফলে বাংলায় ঈশা খাঁর একচ্ছত্র ক্ষমতা কমতে থাকে। তবে বারবার চেষ্টা করার পরেও সম্রাট আকবর ঈশা খাঁর কাছ থেকে পুরো বাংলার শাসন নিতে ব্যর্থ হন। তিনি একবারের জন্য ঈশা খাঁকে হারাতে পারেননি। ঈশা খাঁর শাসনামলেই নারায়ণগঞ্জের ঐতিহাসিক পানামনগর সহ আরো দুটি সুন্দর নগর প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের লোকশিল্পের সংরক্ষণ, বিকাশ এবং সর্বসাধারণের মধ্যে লোকশিল্পের গৌরবময় দিক তুলে ধরার জন্য ১৯৭৫ সালে বিখ্যাত শিল্পাচার্য জয়নুল আবেদিনের উদ্যোগে বাংলাদেশ সরকার বিশাল এলাকা নিয়ে এই জাদুঘর প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে বড় সর্দার বাড়ি নামে অধিক পরিচিত। অনেকে এই বড় সর্দার বাড়িকে বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবে চিনে থাকেন। এই সর্দার বাড়িতে মোট 10টি গ্যালারি রয়েছে, যেখানে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির অসাধারণ নিদর্শনসমূহ প্রদর্শিত হয়েছে। প্রতিটি গ্যালারিতেই রয়েছে ভিন্ন ভিন্ন বিষয়ভিত্তিক সংগ্রহ, কাঠের খোদাই, মুখোশ, কারুশিল্প, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, আদিবাসী জীবনের নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির কারুপণ্য, তামা, কাঁসা, পিতল ও লোহার তৈরি সামগ্রী, সাথে প্রাচীন অলঙ্কার সহ আরও বহু আকর্ষণীয় উপাদান। ভবনটির সামান্য পূর্ব দিকে লোকজ স্থাপত্যকলায় সমৃদ্ধ আধুনিক এক ইমারতে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এই ভবনটিতে শুধুমাত্র 2টি গ্যালারি রয়েছে। এর মধ্যে একটি গ্যালারি সম্পূর্ণ কাঠের তৈরি, যা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন সমৃদ্ধ। এছাড়া এখানে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির কাঠ, সেই কাঠ থেকে তৈরি কারুপণ্য এবং উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটিকে চমৎকারভাবে মডেলের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। জাদুঘরে প্রবেশ মুখের দুই পাশের দেয়ালে টানিয়ে রাখা ওনার চিত্রকর্মসমূহ দেখে মুগ্ধ হলাম এবং কয়েক পা এগিয়ে সামনে যেতেই আমি সম্পূর্ণ বিমোহিত হয়ে গেলাম। একজন মানুষ শুধুমাত্র রং তুলির ছোঁয়ায় কিভাবে এতটা গভীর বাস্তব চিত্র ফুটিয়ে তুলতে পারেন, এই ভাবনা আমাকে হতবাক করে দেয়। এই ঐতিহাসিক নিদর্শনসমূহ পরিদর্শন করতে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের এখানে আসতে দেখা যায়। এখানকার লোকাল গাইড তাদেরকে এই কাজে সহায়তা করে থাকেন। এই মানুষগুলো অত্যন্ত হাসি খুশি এবং বন্ধুসুলভ। আমি তাদের একজনের সাথে কথা বলেছি এবং এই জায়গাটির ব্যাপারে ওনার অনুভূতি জানার চেষ্টা করেছি। Sonago is one of the most favorite place in Bangladesh, and this is too much traditional also. And what is your feelings after visiting this place? Well, actually, I like it very much the palaces, them. I think they are very, very nice, very well decorated. And this is the first time we are going out from Dhaka. So in Dhaka, we visit some nice, interesting buildings. Mr. Diago, thank you for sharing your feelings with us. বন্ধুরা, এখানে একবার লক্ষ্য করুন। আপনারা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাকসমূহ দেখতে পাচ্ছেন। এই পাশে তার চিত্রাঙ্কনের সরঞ্জামাদি দেখা যাচ্ছে। এই দুইটি ভবনের বাইরেও রয়েছে পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, ক্যান্টিন, কারুমঞ্চ, গ্রামীণ উদ্যান, বিভিন্ন প্রজাতির গাছ, মনোরম লেক এবং লেকের সাথে নৌবিহারের সুবিধা। এছাড়াও বিশেষ সময়ে ঘুরতে আসা এখানে দর্শনার্থীদের জন্য আছে মৎস্য শিকারের ব্যবস্থা ও পঙ্খিরাজ নৌকায় ভ্রমণের সুযোগ, যা এই স্থানটিকে অনন্য সাংস্কৃতিক এবং প্রাকৃতিক আকর্ষণ কেন্দ্রে পরিণত করেছে। আমার পিছনের স্থানটিতে হয়তো কোনো এক সময় নাচ এবং গানের আসর বসত, কিন্তু কালের বিবর্তনে এই সমস্ত কিছু আজ হারিয়ে গেছে। জায়গাটি বর্তমানে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যা এই ঐতিহাসিক স্থানটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা কর্মীদের দায়িত্ব অবহেলার বিষয়টিকে ইঙ্গিত করে। লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন সংস্কার না করার ফলে একটা সময় এই বড় সর্দার বাড়ির ভবনের প্লাস্টার এবং ছাদ সহ বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে 2012 সালের জানুয়ারিতে কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান কর্পোরেশন নিজস্ব অর্থায়নে প্রায় 20 কোটি টাকা ব্যয় করে বাড়িটির হারিয়ে যাওয়া ঐতিহ্য এবং সৌন্দর্য ফিরিয়ে আনে। নওগাঁ জেলার পাহাড়পুর অঞ্চল থেকে নিয়ে আসা প্রায় 150 জন দক্ষ শ্রমিক এই কাজে সহায়তা করেন।
ইতিহাস থেকে জানা যায় সোনারগাঁ ছিল মধ্যযুগীয় বাংলার প্রশাসনিক, সামুদ্রিক ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু। 1338 খ্রিস্টাব্দে সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ এই শহরকে স্বাধীন বাংলার রাজধানী ঘোষণা করেন। ওই সময়ে সোনারগাঁওর আশেপাশে আবাসিক, প্রশাসনিক এবং বাণিজ্যিক সহ নানান স্থাপনা গড়ে ওঠে। জানা যায় ওই সময়ে মরক্কোর পর্যটক ইবনে বতুতা এই সোনারগাঁও এসেছিলেন এবং এখানকার নগরবাসীর অর্থনৈতিক প্রাচুর্য দেখে বিমোহিত হয়েছিলেন। নদীপাড়ের এই বসতিটিকে তার কাছে মিশরের নীল নদ পাড়ের সভ্যতার সমতুল্য মনে হয়েছিল। 1608 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্যের পূর্ব সুবাহর রাজধানী সোনারগাঁও থেকে জাহাঙ্গীরনগর সরিয়ে নেওয়া হয়। জানিয়ে রাখি, বর্তমান ঢাকাই অতীতে জাহাঙ্গীরনগর হিসেবে পরিচিত ছিল। সোনারগাঁ রাজধানীর খ্যাতি হারানোর পর এই অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়ে। ঔপনিবেশিক শাসনের সময় হিন্দু জমিদার ও বণিকদের কল্যাণে এখানে পুনরায় অর্থনৈতিক বিকাশ ঘটতে শুরু করে। তবে দেশভাগের পর সোনারগাঁওয়ের বিত্তশালী হিন্দু পরিবার পরিজন ভারতে চলে গেলে পুরো এলাকাটি জনমানবশূন্য এবং প্রাচুর্যহীন অঞ্চলে পরিণত হয়। একটা সময় মুসলিম খ্যাত নগর হিসেবে সোনারগাঁও পরিচিত ছিল বিশ্বব্যাপী। এই অঞ্চলের বড় সর্দার বাড়ি মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ প্রতিষ্ঠানের এক অনন্য এবং উজ্জ্বল দৃষ্টান্ত। আজও এই বড় সর্দার বাড়ি নীরবে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক হারিয়ে যাওয়া ইতিহাসের। এখানকার ইট পাথরের প্রতিটি গাঁথুনির ভিতরে লুকিয়ে আছে বাংলার গৌরব, সংস্কৃতি আর ঐতিহ্যের অমূল্য স্মৃতি। সময় বয়ে যায়, প্রজন্ম বদলায়, কিন্তু সোনারগাঁওয়ের এই স্থাপনা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয় বারবার। এখানে টেক্সটাইল ছিল, রূপার পোশাক বানাইতো, এখানে রাজাবর্ষারা বসবাস করতো, ইশাকা বসবাস করতো। এখানে যে পানাম সিটিটা এখন দাঁড়িয়ে আছে, এটা অভিশপ্ত শহর হিসাবে এখন দাঁড়িয়ে আছে সাক্ষী হিসাবে। এখানে আগে রাজাবাদশাহরা রাত 11টা-12টার পর পানাম সিটি আনন্দ উল্লাসে, নাচে গানে ভরপুর আনন্দ উল্লাস করতো। তারা এখন নাই, তাদের অভিশাপেই পানাম সিটি এখন অভিশপ্ত হিসাবে বিলীন হয়ে গিয়েছে। এখানে বিভিন্ন দেশ দূরান্ত থেকে পর্যটকরা আসে, যেমন বেশিরভাগ ফরেনিয়াররা আসে, আমেরিকা, তারপর সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশ থেকে আসে। পানাম সিটি আসলে একটা গুরুত্বপূর্ণ শহর। এখানে যে না আসবেন এটার অনুভূতি বুঝতে পারবেন। ভিডিওটি তৈরি করতে ক্যামেরায় আমাকে সহায়তা করেছে ছোট ভাই মোমেন এবং স্ক্রিপ্ট, ভয়েস ওভার, ভিডিও এডিটিং করেছি আমি নিজে। প্রিয় বন্ধুরা, এতটা সময় ধরে আমার ভিডিওটি যারা দেখেছেন তাদের প্রতি অন্তর থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ থাকলো। আশা করছি নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায় খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে।